দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। রসায়ন দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিয়ে আমি আলোচনা করছিলাম। বিগত ক্লাস আমরা একটি লেকচার আলোচনা করেছি। আজকে লেকচার 2, দ্বিতীয় লেকচারে আমার থাকবে হলো গাণিতিক সমস্যাবলী অ্যাটম ইকোনমি দ্বারা। এছাড়া থাকবে হলো একমুখী এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াকে কিভাবে উভমুখী করা যায়, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় এই পদ্ধতি। এছাড়া থাকবে বিক্রিয়ার হার এবং হার নির্ণয়ের সমীকরণ। আশা করছি আমার সাথে সবাই থাকবে। তো আমি দেখি গাণিতিক সমস্যা। গত ক্লাসে আমি একটি উদাহরণ দেখাইছিলাম, আজকে একটি অঙ্ক করাই দেব, আর একটি অঙ্ক বাসায় তোমাদের দেব। তো অঙ্কটি দেখো। প্রবলেম 1, শিক্ষার্থী, নিচের বিক্রিয়াটির এ হলো অ্যাটম, ই হলো ইকোনমি। অ্যাটম ইকোনমি নির্ণয় করো। এই অণুটি হলো ফেনল, বিক্রিয়ক হলো ফেনল, দস্তার চূর্ণ বা জিঙ্ক। এটা দ্বারা যদি আমরা পাতন করি, ফেনলকে দস্তার চূর্ণ বা জিঙ্ক দ্বারা যদি পাতন করি, তাহলে এরূপ বেনজিন এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে দেখব যে প্রত্যাশিত উৎপাদ যে বেনজিন, এটার আমরা অ্যাটম ইকোনমি বের করব। সূত্রটা কি? যে আমরা জানি পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি সমান প্রত্যাশিত উৎপাদের ভর, সংক্ষেপে লিখছি, ভাগ সকল উৎপাদের ভর গুণ হলো 100। তাহলে দেখো, প্রত্যাশিত উৎপাদের ভর, সকল উৎপাদের ভর গুণ হলো 100। এটা হলো সূত্র, খুব সোজা অঙ্ক। উৎপাদ, আমাদের প্রত্যাশিত উৎপাদ হলো বেনজিন। বেনজিনের সংকেত আমরা জানি যে C6H6। কার্বনের হলো পারমাণবিক ভর হলো 12, তাহলে 6 12 72। হাইড্রোজেন 1 গুণন 6, তার মানে 6 78। 78 ভাগ হলো সকল উৎপাদ। সকল উৎপাদ বলতে বেনজিন এবং জিঙ্ক অক্সাইড। তাহলে বেনজিন হলো কত? 78 প্লাস জিঙ্ক অক্সাইড। জিঙ্কের ভর হলো 65.5, তারপরে হলো যোগ হলো 16, তারপরে কত হয়? 83.5 গুণন হলো 100, গুণন হলো 100। তাহলে যেটা আমরা পাবো, যদি আমরা ক্যালকুলেশনে হিসাব করি, তাহলে তোমার আসে, ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি, সরি এটা সম্ভবত 81.5 হবে। হিসাব করলে 49.00% এরূপ চলে আসে। অঙ্কটি সোজা, কি বলো? এইভাবে অনুরূপ তোমাদের একটা বাসায় কাজ থাকবে, অনুরূপ একটা অঙ্ক তোমাদের করতে হবে। নিচের বিক্রিয়াটি ক্ষেত্রে অ্যাটম ইকোনমি নির্ণয় করো। আমি বিক্রিয়া দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট
HCl, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা তোমার প্রত্যাশিত উৎপাদ আমি বক্সের ভিতরে লিখে দিয়েছি, যোগ কার্বন ডাই অক্সাইড যোগ ওয়াটার। এক্ষেত্রে সমতা করলে এখানে তোমার 2 আসবে। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা অ্যাটম ইকোনমি নির্ণয় করব একইভাবে। বক্সের ভিতরে যে রাসায়নিক পদার্থ দেখতে পাচ্ছ ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে প্রত্যাশিত উৎপাদ ধরে নিবা। আরেকটি দিই আমি, আরেকটি বিক্রিয়া দেখো, যদি বেঞ্জিনকে যদি মিথাইল ক্লোরাইড এর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে আমরা উত্তপ্ত করি, তাহলে টলুইন উৎপন্ন হয়। প্রত্যাশিত উৎপাদ হলো টলুইন, এটা উৎপন্ন হয়, সেই সাথে সহ উৎপাদ হলো কি HCl। তাহলে এটার ক্ষেত্রেও আমরা একই পদ্ধতিতে অ্যাটম ইকোনমি নির্ণয় করা শিখব। তো প্রিয় শিক্ষার্থী, দেখি এরপরে আমি যেটা তোমাদের আলোচনা করব, উভমুখী বিক্রিয়া ও একমুখী বিক্রিয়া। উভমুখী ও একমুখী। একমুখী রাসায়নিক বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় সকল বিক্রিয়ক শুধুমাত্র উৎপাদে পরিণত হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়ার আর সম্ভাবনা থাকবে না, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র একদিকে সংঘটিত হবে, সেই বিক্রিয়াকে আমরা কি বলি? একমুখী বিক্রিয়া। এরূপ বিক্রিয়ার উদাহরণ পটাশিয়াম ক্লোরাইড লেখো। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় সকল বিক্রিয়ক শুধুমাত্র এরূপ উৎপাদ তৈরি করবে, সেই কারণে এই বিক্রিয়াকে বলছি একমুখী বিক্রিয়া। এরূপ চুনা পাথরকে যদি আমরা তাপ দেই, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড কে যদি আমরা তাপ দেই, অ্যামোনিয়া গ্যাস এবং HCl উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? যে সকল বিক্রিয়ক শুধুমাত্র উৎপাদ তৈরি করবে, অর্থাৎ বিক্রিয়াটি একদিকে সংঘটিত হবে। এই ক্ষেত্রে মুক্ত শক্তি ডেল জি ইজ লেস দেন 0 হবে। তাহলে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য শুধুমাত্র একদিকে সংঘটিত হবে, সকল বিক্রিয়ক শুধুমাত্র উৎপাদ তৈরি করবে, এবং এই ক্ষেত্রে মুক্ত শক্তি ডেল জি ইজ লেস দেন 0 হবে। সেই ক্ষেত্রে দেখো এই একমুখী বিক্রিয়াকে শুধুমাত্র একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, তাহলে সেই বিক্রিয়াগুলো হবে কি? একমুখী বিক্রিয়া। এরপরে আমরা উভমুখী বিক্রিয়া। বুঝতে পারছো উভমুখী বিক্রিয়া কাকে বলে? একমুখী বিক্রিয়া যদি শুধুমাত্র একদিকে সংঘটিত হয়, তাহলে তাকে বলবো একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কাকে বলে তোমরাই বলো? তাহলে যে রাসায়নিক বিক্রিয়া উভয় দিকে সংঘটিত হয়, অর্থাৎ বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এবং উৎপাদ সমূহ বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে, সেই বিক্রিয়াকে বলবো হলো উভমুখী বিক্রিয়া। তাহলে দেখি উদাহরণ দেখি, যে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাসকে যদি আমরা
450°C তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। কেন? এখানে দেখো উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। উপরের যে তীর চিহ্ন এইটা দ্বারা বলি সম্মুখবর্তী বিক্রিয়া, মনে রাখতে হবে। তাহলে উপরের যে তীর চিহ্ন অর্থাৎ এই তীর চিহ্ন দ্বারা আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ সামনের দিকে বিক্রিয়া। সেই ক্ষেত্রে বিক্রিয়ক হলো হাইড্রোজেন এবং আয়োডিন। এবার যদি এই দিকে বিপরীত দিকে তীর চিহ্ন আছে, বিপরীত দিকে, তার মানে এটাকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। সেই ক্ষেত্রে বিক্রিয়ক কিন্তু হাইড্রোজেন আয়োডাইড আর উৎপাদ হলো এটা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে এবং পরবর্তীতে এই উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড বিযোজিত হয়ে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করবে। সেই বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া একই সাথে সম্মুখ এবং পশ্চাৎ দিকে সংঘটিত হয় তাকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য কি? সকল বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এবং উৎপাদগুলো বিযোজিত হয়ে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে। উভমুখী বিক্রিয়াগুলোকে উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। উভমুখী বিক্রিয়া একটি সাম্যাবস্থা। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ কি সাম্যাবস্থা, অর্থাৎ এই প্রক্রিয়াটি অসম্পূর্ণ, চলতেই থাকবে। এই প্রক্রিয়াটি অসম্পূর্ণ, চলতেই থাকবে। এখানে আমরা আরো উদাহরণ আমরা লিখতে পারি, যেমন অতি পরিচিত তোমাদের যে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস 3 মোল এর সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, সেই সাথে ডেল্টা এইচ সমান 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি উভমুখী, এটা অতি পরিচিত বিক্রিয়া। বলো এটাতে আমরা কি করেছি? এটাতে অর্থনৈতিক রসায়নে ইউরিয়া সার তৈরি করেছি, অর্থাৎ অ্যামোনিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাঁচামাল ইউরিয়া সার তৈরির ক্ষেত্রে। এছাড়াও এই অ্যামোনিয়া দ্বারা আমরা পলিমার যৌগ তৈরি করতে পারি। তাহলে এই বিক্রিয়া হলো উভমুখী বিক্রিয়া। বাস্তব ক্ষেত্রে সকল বিক্রিয়ায় শর্ত সাপেক্ষে উভমুখী, শর্ত সাপেক্ষে সকল বিক্রিয়ায় কি উভমুখী। এখন আমরা দেখব যে কিভাবে একমুখী বিক্রিয়াকে উভমুখী এবং উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। উভমুখী বিক্রিয়াকে একমুখী কিভাবে করা যায়? যদি আমরা খোলা পাত্রে বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া স্থল হতে চলে যাবে, উড়ে যাবে। ফলে বিক্রিয়াটি কি হয়ে যাবে? একমুখী হয়ে যাবে। অর্থাৎ উভমুখী বিক্রিয়াকে যখন আমরা একমুখী করব, তাহলে খোলা পাত্রে বিক্রিয়া যদি আমরা ঘটাই। 2 নাম্বার দেখো, বিক্রিয়া স্থল হতে কোনো উৎপাদকে যদি আমরা সরিয়ে নিই, অর্থাৎ বিক্রিয়ায় যদি পদক্ষেপ করে এবং এই পদক্ষেপকে যদি আমরা সরিয়ে নিতে পারি, এরূপ সিলভার নাইট্রেট দ্রবণে যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, সেই ক্ষেত্রে সোডিয়াম
নাইট্রেট ও সিলভার ক্লোরাইড এর সাদা পদক্ষেপ সৃষ্টি হবে। যদি আমরা বিক্রিয়া স্থল হতে এই সিলভার ক্লোরাইড পদক্ষেপকে যদি সরিয়ে নেই, তুলিয়ে নেই, সেই ক্ষেত্রে বিক্রিয়াটি একমুখী হয়ে যায়, অর্থাৎ এটা থেকে আর এটা পাওয়ার সম্ভাবনা নাই। এরপরে যদি আমরা 3 নাম্বার রাসায়নিকভাবে বিক্রিয়া স্থল হতে কোনো পদার্থকে যদি আমরা সরিয়ে নেই রাসায়নিক পদ্ধতিতে, দেখো এটা তোমার হলো স্টার বলি, স্টার। এটা হলো ইথানল আর এটা হলো ইথানয়িক অ্যাসিড। দেখো এই বিক্রিয়াটি উভয়মুখী। এস্টারের আদ্র বিশ্লেষণে, অর্থাৎ এস্টার যদি আমরা আদ্র বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে তোমার কি হয়, এস্টারের একটি অংশ C2H5 এটা পানির OH এর সাথে যুক্ত হয়ে ইথানল তথা ইথাইল অ্যালকোহল, আর এক অংশ CH3COOH এটা পানির হাইড্রোজেন নিয়ে CH3COOH এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ এই এস্টারের আদ্র বিশ্লেষণে ইথানল এবং ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। বিপরীতভাবে ইথানয়িক অ্যাসিড এবং ইথানল পরস্পর বিক্রিয়া করে আবার তোমার এস্টার এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটি কি উভয়মুখী। যদি আমরা এই বিক্রিয়ার মধ্যে কোনো রাসায়নিক পদার্থ যোগ করি তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটি একমুখী হয়। দেখো CH3COOC2H5 যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যোগ করে দেই সেই ক্ষেত্রে দেখো C2H5OH এটা উৎপন্ন হলো বটে, কিন্তু ইথানয়িক অ্যাসিড না হয়ে CH3COONA সোডিয়াম ইথানয়েড তৈরি হবে। কাজেই বিক্রিয়াটি তখন কি হয়ে যাবে, একমুখী। এটাকে আর উভয়মুখী বিক্রিয়া বলবো না। তো শিক্ষার্থী, এইভাবে উভয়মুখী বিক্রিয়াকে আমরা কি করতে পারি, একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। বিপরীতভাবে যদি আমরা একমুখী বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়ায় পরিণত করতে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখো সকল একমুখী বিক্রিয়াকে আমাদের কি করতে হবে, বদ্ধ পাত্রে অর্থাৎ খোলা অবস্থায় বিক্রিয়া ঘটানো যাবে না। বদ্ধ পাত্রে আমাদের কি করতে হবে, বিক্রিয়া ঘটাতে হবে। বদ্ধ পাত্রে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে সকল একমুখী বিক্রিয়া তোমার কি হয়ে যাবে, উভয়মুখী বিক্রিয়ায় পরিণত হবে। এবার আমি দেখব যে বিক্রিয়ার হার। রেট অফ রাসায়নিক রিঅ্যাকশন, বিক্রিয়ার হার। আমরা এরূপ একটি বিক্রিয়ক, এটা বিক্রিয়া করে এরূপ ধরে নিলাম উৎপাদ তৈরি করেছে। বিক্রিয়ক কোনটা, এটা। আর এটা হলো উৎপাদ। বিক্রিয়ার হার আমরা দেখব। তাহলে বিক্রিয়ক এ এটি বিক্রিয়া করে কি তৈরি করেছে, উৎপাদ তৈরি করেছে। প্রাথমিকভাবে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা বেশি থাকে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথে এ বিক্রিয়াটি ঘনমাত্রা কমতে থাকবে। অপরদিকে উৎপাদ বি উৎপন্ন হবে এবং বি এর ঘনমাত্রা বাড়তে থাকবে। অর্থাৎ সময়ের সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ সময়ের সাপেক্ষে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হারকে আমরা কি বলবো, বিক্রিয়ার হার। তো শিক্ষার্থী আবার বলি, তাহলে সময়ের সাপেক্ষে বিক্রিয়ক অথবা উৎপাদ এর ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কি বলবো, বিক্রিয়ার হার। আমরা যদি আমরা এটা এইভাবে লিখি যে বিক্রিয়ার
হার সমান বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তনে ব্যয়িত সময়। তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, অর্থাৎ বিক্রিয়ক যদি হয় তাহলে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, উৎপাদ যদি হয় তাহলে সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এই কারণে আমি লিখেছি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই পরিবর্তনে ব্যয়িত সময়। অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? বিক্রিয়ার হার পাবো। তাহলে আমি দেখি যে এটা কিভাবে এর গাণিতিক রাশিমালা নির্ণয় করা যায়। বিক্রিয়ার হার নির্ণয়ের সমীকরণ দেখো, ধরি T1 সময়ে বিক্রিয়ক A এর ঘনমাত্রা পরিবর্তন C1। তাহলে দেখো যে প্রাথমিকভাবে T1 সময়ে বিক্রিয়ক A এর ঘনমাত্রা পরিবর্তন C1, অর্থাৎ T1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন C1। এবার T2 সময়ে A এর ঘনমাত্রার পরিবর্তন C2। তো বন্ধুরা বলো তো তাহলে কোনটা বড় কোনটা ছোট? C1 বড় না C2? C1 না C2 বড়? তোমাদের কাছে প্রশ্ন থাকলে আমি পরে বলছি। তাহলে দেখো T1 সময়ে বিক্রিয়ক A এর ঘনমাত্রা C1, T2 সময়ে বিক্রিয়ক A এর ঘনমাত্রা C2, অর্থাৎ T1 সময়ে বিক্রিয়ক A এর ঘনমাত্রা ছিল C1। যখনই সময় আর একটু বেশি লাগলো পরিবর্তন হলো সেই ক্ষেত্রে T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কমে C2 হয়েছে, অর্থাৎ C1 টা বড় আর C2 টা হলো ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে অতএব ক্ষুদ্রাতি ক্ষুদ্র T2 মাইনাস T1 সময়ে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস C2 মাইনাস C1। কেন মাইনাস C2 মাইনাস C1? যেহেতু C1 টা বড় আর C2 টা হলো ছোট, অর্থাৎ যেহেতু C1 is greater than C2। T2 মাইনাস T1 এটাকে আমরা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন dt দ্বারা প্রকাশ করি, তার মানে dt সময়ে ঘনমাত্রার পরিবর্তন এখানে মাইনাস কি হবে? dc। এবার যদি এটাকে বলি একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন কি হবে? মাইনাস dc ভাগ dt। দেখো এটা ঐকিক নিয়মের মতো যে dt সময়ে যদি ঘনমাত্রা পরিবর্তন মাইনাস dc হয় তাহলে এক একক সময়, অর্থাৎ একক সময় বলতে আমরা কি বুঝবো? এক একক সময় ঘনমাত্রা পরিবর্তন মাইনাস dc ভাগ dt। তার মানে একক সময় ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কি বলছি? বিক্রিয়ার হার। অতএব বিক্রিয়ার হার সমান মাইনাস dc ভাগ dt, মাইনাস dc ভাগ dt। কি বন্ধুরা পাশে দেখো আমি একটি গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি যে এখানে দেখো যে বিক্রিয়ক A এর ঘনমাত্রা C1 সময়ে A এর ঘনমাত্রা T1 সময়ে A এর ঘনমাত্রা কত? C1,
এদিকে ঘনমাত্রা বেশি, এদিকে আমি ঘনমাত্রা রেখেছি y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর ঘনমাত্রা x অক্ষ বরাবর সময়কে যদি আমরা প্লট করি, এটা হলো বিক্রি অফ, আর এই রেখাটা হলো উৎপাদ। তাহলে দেখো যে t1 সময়ে ঘনমাত্রা কত c1, এবার t1 থেকে t2 অর্থাৎ সময় বেড়ে গেল, t2 সময়ে ঘনমাত্রা c1 থেকে কমে কত হয়ে গেছে c2। তাহলে c1 এবং c2 যদি আমরা এই রেখাকে আমরা প্রকাশ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে c1 ঘনমাত্রা বেশি, c2 হলো কম। dt সময়ে ঘনমাত্রার পরিবর্তন তাহলে -dc ভাগ dt। যদি আমরা দেখো এই যে উপবৃত্ত বিক্রিয়ক, অর্থাৎ সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, কাজে এটা নিচের দিকে আসে। আমরা যদি এখানে স্পর্শক টানে যদি আমরা এরূপ রেখা টানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ঢাল পাবো সেটা -dc ভাগ কত dt। এবার আমরা দেখব যে উৎপাদের ক্ষেত্রে কি হয়। এটা তো আমরা বিক্রিয়ক দেখলাম, এবার আমরা উৎপাদের ক্ষেত্রে বের করব। t1 সময়ে এবার বিক্রিয়ক এর থাকবে না, এখানে কি থাকবে, বিক্রিয়ক হলো না থেকে উৎপাদ, উৎপাদ হলো b। t1 সময়ে উৎপাদ b এর ঘনমাত্রা x1, t2 সময়ে উৎপাদ b এর ঘনমাত্রা তোমার বেড়ে কি হলো x2। তাহলে দেখো এই ক্ষেত্রে উৎপাদ যেটা উৎপাদ হয়ে গেছে বিক্রিয়ক, অর্থাৎ এই ক্ষেত্রে x1 দেখো যে x1 t1 সময়ে উৎপাদের ঘনমাত্রা x1, t2 সময়ে উৎপাদের ঘনমাত্রা বেড়ে কি হয়েছে x2। এই ক্ষেত্রে কিন্তু সময় বাড়ার সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে, কাজে t2 - t1 সময়ে ঘনমাত্রার পরিবর্তন কত হবে x2 - x1। এই ক্ষেত্রে কিন্তু আর মাইনাস আমরা দেব না। এবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় dt সময়ে ঘনমাত্রা পরিবর্তন কত হবে এখানে dx। অতএব একক সময়ে ঘনমাত্রা পরিবর্তন কত হবে dx ভাগ dt। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ার হার সমান কি হবে dx ভাগ dt। যদি উৎপাদের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে এখানে আর নেগেটিভ আসবে না, অর্থাৎ dx ভাগ dt হবে। সেটাই আমরা এখানে দেখো যে সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যায়, কাজে t1 সময়ে ঘনমাত্রা কত ছিল এখানে x1, t1 সময়ে ঘনমাত্রা কত উৎপাদের x1, t2 সময়ে বেড়ে ঘনমাত্রা কত হয়েছে x2। কাজে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন dt সময়ে ঘনমাত্রা পরিবর্তন হয়েছে dx। যদি আমরা এটার সাথে এই উৎপাদ বাড়ার সাথে যদি আমরা একটি স্পর্শক টানে এরূপ ঢাল অঙ্কন করি, সেটা কি হবে dx ভাগ dt। তাহলে অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বিক্রিয়ার হার কি লিখতে পারি বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে। বিক্রিয়া হার dc বাই dt সমান dx ভাগ dt। এই শিক্ষার্থী, তাহলে বিক্রিয়ার হার -dc ভাগ dt, dx ভাগ dt এরূপ আমরা লেখচিত্র থেকে নির্ণয় করতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে বিক্রিয়া হার দ্বারা গাণিতিক যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো আলোচনা করব। গড় বিক্রিয়ার হার অর্থাৎ বিক্রিয়ক এ এবং বি, উৎপাদ বি না থেকে একাধিক অন্যান্য যে বিক্রিয়ক বা উৎপাদ তৈরি হবে, একাধিক যে রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলোর ক্ষেত্রে বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক এর মধ্যে পার্থক্য কি এগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।